আসসালামু আলাইকুম। আমরা জানি জীববিজ্ঞান হলো জীবনের বিজ্ঞান। জীববিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো আমাদের জীবনের সাথেই সংশ্লিষ্ট, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় জীববিজ্ঞানের বিষয়গুলো আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখি না। আজকে এমন কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত। যখন একজন ছাত্রকে জিজ্ঞেস করি, তুমি কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, অধিকাংশ সময় উত্তর আসে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কাকে বলে? যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাকে হ্যাপ্লয়েড বলে, আর যে কোষে দুই সেট ক্রোমোজোম থাকে তাকে ডিপ্লয়েড বলে। আমরা বাবার কাছ থেকে পেয়েছি এক সেট ক্রোমোজোম, আর মার কাছ থেকে পেয়েছি এক সেট ক্রোমোজোম। অর্থাৎ আমাদের দেহের প্রতিটা কোষের মধ্যে দুই সেট ক্রোমোজোম। এই জন্য আমরা হইলাম ডিপ্লয়েড। ক্লাসে পড়ানো হয় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, কিন্তু আমি নিজে কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড এটাই চিন্তা করি না। যখন জিজ্ঞেস করি, তুমি কি কখনো খালি চোখে কোষ দেখেছ? কোষ খেয়েছ? অনেকেই বলে, না, খালি চোখে তো কোষ দেখা যায় না। অথচ চিন্তা করো, আমরা যে মুরগির ডিম খাই, এটা তো একটা কোষ। একটা ডিম, একটাই কোষ। উট পাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড় কোষ। এগুলো কি খালি চোখে দেখা যায় না? যায়। মাছের ডিম, এক একটা ডিম এক একটা কোষ। এগুলো খালি চোখে দেখা যায়। কি বোঝা গেল? যে কোষ খালি চোখে দেখা যায়, আমরা দেখেছি। এখন যদি বলে যে কোষ খেয়েছো কিনা, তো আমরা তো ডিম খাই, মুরগির ডিম খাই, মাছের ডিম খাই, তাহলে কোষ খাই। একটু ভালোভাবে যদি চিন্তা করি তাহলে দেখব আমরা যে উদ্ভিদ খাই, অর্থাৎ শাক সবজি খাই, এগুলো কি দ্বারা গঠিত? উদ্ভিদের দেহ, দেহ কোষ দ্বারা গঠিত। আমরা যে ভাত খাই, সেই ভাতের চাল কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। আমরা যে মুরগি খাই, মাছ খাই, গরু খাই, এগুলো কি দ্বারা গঠিত? এগুলো তো প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত। তার মানে আমরা উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ খাই। যখন জিজ্ঞেস করি, তুমি কি জনন কোষ খাও? উত্তরে বলে, সি, এগুলো কি আবার খাওয়া যায় নাকি? অথচ চিন্তা করে দেখো, মাছ যে ডিম পারে পানির মধ্যে, সেই ডিমের সাথে স্ত্রী, সেই ডিমের সাথে পুরুষ মাছের শুক্রাণু মিলিত হয়, নতুন মাছ সৃষ্টি হয়। তাহলে মাছের ডিম, এটা তো মাছের ডিম্বাণু, অর্থাৎ জনন কোষ। মুরগি ডিম পারে, এটা মুরগির জনন কোষ। যখন মোরগের সাথে মিলন ছাড়াই ডিম পারে, তখন সেটা হ্যাপ্লয়েড ডিম্বাণু, অর্থাৎ জনন কোষ। তাহলে কি প্রমাণিত হয়? তা আমরা তো ডিম খাই, এই ফার্মের ডিমগুলো, এগুলো নিশ্চিত ডিম্বাণু, অর্থাৎ হ্যাপ্লয়েড। এগুলো আমরা প্রতিদিনই খাই, কিন্তু চিন্তা করি না। তাহলে কি প্রমাণ হয়? যে আমরা দেহ কোষও খাই, জনন কোষও খাই। আমরা কি আদি কোষ খাই না প্রকৃত কোষ খাই? উত্তরের মধ্যে
মাথা চুলকাইতে থাকে। আমরা দধি খাই, দধির মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া। কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে দধির মধ্যে। তো সেই ব্যাকটেরিয়া তো আদিকোষী। তাহলে আমরা ব্যাকটেরিয়া খাই, অর্থাৎ আদিকোষ খাই। আমরা উদ্ভিদ প্রাণী দেহ খাই, দেহকোষ খাই, প্রকৃত কোষ এগুলো। আমরা ডিম খাই, অর্থাৎ জনন কোষ খাই, এই জনন কোষও প্রকৃত কোষ। তাহলে আদিকোষ, প্রকৃত কোষ, দেহকোষ, জনন কোষ সবগুলোই আমরা খাই। যখন বলি সেক্স ক্রোমোজোম তোমার কোথায় আছে, হাতে না পায়ে, অধিকাংশের উত্তর না, সেক্স ক্রোমোজোম হাতে পায়ে নেই। সেক্স ক্রোমোজোম হলো জননাঙ্গে, শুক্রাশয়, ডিম্বাশয়। একজন শিক্ষিত মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা থাকার কথা যে আমরা আমাদের কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোমের অধিকারী। অর্থাৎ আমাদের দেহের প্রতিটা কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোমগুলো দুই ধরনের। 22 জোড়া ক্রোমোজোম হইল অটোজোম, যারা সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর 1 জোড়া ক্রোমোজোম হইল সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোম আমাদের জাইগোটে থাকে, আর সেই জাইগোট বিভাজিত হয়ে আমাদের দেহের প্রতিটা কোষ হয়। মাইটোসিস প্রক্রিয়ায় এই বিভাজন সম্পন্ন হয়। এই জন্য জাইগোটের মধ্যে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তো আমাদের দেহের প্রতিটা কোষের মধ্যেই সেই ক্রোমোজোম থাকে। অর্থাৎ প্রতিটা কোষের মধ্যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তাহলে এবার বলো যে হাতের কোষের মধ্যে ক্রোমোজোম কয়টি? 23 জোড়া। তাহলে তার মধ্যে সেক্স ক্রোমোজোম 1 জোড়া আছে কি না? অবশ্যই আছে। পায়ের কোষের মধ্যে সেখানেও 23 জোড়া ক্রোমোজোম, 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম আছে। তাহলে কি প্রমাণিত হয়? আমাদের দেহের সকল অঙ্গের সকল কোষেই 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম আছে। আমরা সেক্স ক্রোমোজোম নিয়ে, অটোজোম নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু বাস্তবে আমার দেহের মধ্যেই যে আছে এবং সকল অঙ্গের সকল কোষেই যে আছে, এটা নিয়ে আমরা এইভাবে চিন্তা করি না। যখন জিজ্ঞেস করি শ্বসন কোথায় হয়, ফুসফুসে না বৃক্কে? উত্তর ফুসফুসে। কেন? কারণ ফুসফুস হইল শ্বসন অঙ্গ। কিন্তু চিন্তা করে দেখো যে শ্বসন হয় কোষের মধ্যে, যেটাকে অন্তঃশ্বসন বলা হয় বা কোষীয় শ্বসন বলা হয়। তো সেই শ্বসনের প্রথম ধাপ বা সবাত শ্বসনের প্রথম ধাপ কোষের সাইটোপ্লাজমের মাতৃকার মধ্যে। এরপর ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এগুলো হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। অর্থাৎ কোষের মধ্যেই শ্বসনের সকল ধাপ সম্পন্ন হয়। তো কোষ কোথায় আছে? শুধু ফুসফুসে না, কোষ তো সকল অঙ্গেই আছে, আর সকল অঙ্গেই সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে কি বোঝা গেল? যে শ্বসন শুধু ফুসফুসেই হয় না, বরং শ্বসন সকল অঙ্গের সকল কোষে হয়। আমরা এইভাবে চিন্তা করি না, কিন্তু চিন্তা করা উচিত। যখন জিজ্ঞেস করি হাতির ডিম আছে না ঘোড়ার ডিম আছে,
অনেকেই ভ্রু কুচকায়। এটা আবার কেমন প্রশ্ন? এদের কারোই ডিম নাই। ভালো করে লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে কিন্তু বলা হয় নাই কে ডিম পারে, হাতিয়ে ডিম পারে না ঘোড়ায় ডিম পারে, এই প্রশ্ন করা হয় নাই। প্রশ্ন ছিল কার ডিম আছে। একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমরা সবাই জানি যে প্রত্যেক প্রাণীরই যৌন প্রজনন হয়, আর যৌন প্রজনন হওয়ার জন্য শুক্রাণু ডিম্বাণু লাগে। যেহেতু সকল প্রাণীরই যৌন প্রজনন হয়, তাহলে সকল প্রাণীরই ডিম্বাণু শুক্রাণু আছে। আর এই কথাও আমাদের জানতে হবে যে ডিম্বাণু মানেই হলো ডিম। মাছ যে ডিম পারে পানির মধ্যে, পুরুষ মাছের শুক্রাণু সেই ডিমের সাথেই মিলিত হয় পানির মধ্যে। অর্থাৎ মাছের ডিম, মাছের ডিম্বাণু, ওই ডিমের সাথেই শুক্রাণু মিলিত হয়, অর্থাৎ ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়। তাহলে মাছের ডিম আছে, অর্থাৎ মাছের ডিম্বাণু আছে। আর সেই ডিম্বাণু ছাড়া কোনো প্রাণীরই যৌন প্রজনন সম্ভব নয়। তাহলে হাতির যৌন প্রজনন হয় কি হয় না? হয়। ঘোড়ার যৌন প্রজনন হয়। তাহলে ঘোড়ার শুক্রাণু কার সাথে মিলিত হয়? ঘোড়ার ডিম্বাণুর সাথে। হাতির শুক্রাণু হাতির ডিম্বাণুর সাথে মিলিত হয়। তাহলে বোঝা গেল যে হাতির ঘোড়ারও ডিম্বাণু আছে, আর ডিম্বাণু মানে ডিম। তাহলে বলা যায় হাতিরও ডিম আছে, ঘোড়ারও ডিম আছে। হাতি ডিম পারে না, ঘোড়া ডিম পারে না, তবে ডিম আছে। কথা ক্লিয়ার? আশা করি বিষয়গুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।